হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব অঙ্ক রিজনিং মক টেস্ট 15, যেটা এসএসসি জিডি এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডব্লিউপি কেপি আসন্ন পরীক্ষা আসছে আমাদের, এই রিলেটেড কোশ্চেনগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাথ রিজনিং আমাদের মিক্সড একটা মক টেস্ট হয়েছে। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে, বলেছে এক্স একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, কিন্তু 9 দ্বারা ভাগ করা হলে কোনো ভাগশেষ থাকে না। মানে 9 দ্বারা যে সংখ্যাটা ভাগ করা হবে সেই সংখ্যাটা পুরোপুরিভাবে মিলে যাবে, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। এর মধ্যে বলেছে এক্স সংখ্যাটির অঙ্কগুলো যোগফল, মানে ধরো সংখ্যাটা আছে, ঠিক আছে, ধরো এটা আছে, ঠিক আছে, মানে এটা ধরো একটা সংখ্যা, তার মানে এই সংখ্যার অঙ্কগুলো সমষ্টি মানে কি, 1, 2, 3, 4 এগুলো যোগ করে কত হচ্ছে, এটা 10 হচ্ছে, তাই তো 10, মানে অঙ্কগুলো সমষ্টি যোগ, অঙ্কগুলোর যোগফল চেয়েছে কত হবে, 24, 22, 18, 21। এটা দেখো, এটা শর্টকাট, এগুলো আমরা ডেসক্রিপটিভ সংখ্যা লসাগু গসাগুর অঙ্কের ক্লাসে, ঠিক আছে, আমাদের যে ম্যাথে আছে, ঠিক আছে, ওখানে আমরা করেছিলাম ডেসক্রিপটিভ। ঠিক আছে, এখানে আমাদের যেটা করতে হবে, এখানে শর্টকাট একটা মেথডই আমাদের অ্যাপ্লাই করা হবে, যে দেখো 9 দ্বারা যদি কোনো একটা সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে যদি কোনো অবশিষ্ট না থাকে, তার মানে কি সংখ্যার যে অঙ্কগুলো থাকবে সেই সমষ্টিগুলো কি হবে, 9 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। ঠিক আছে, যে কোনো সংখ্যা হোক, ঠিক আছে। এটা যদি আমরা করি, দেখো এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, এটি সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, কোনো ভাঁজ করলে কোনো অবশিষ্ট থাকবে না, কারণ কি এর অঙ্কগুলো সমষ্টি কি হবে, সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। তার মানে এখানে আমাদের যেটা বলেছে 9 দ্বারা বিভাজ্য করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে এখানে যে অঙ্কগুলো সমষ্টি হবে সেটা কত দ্বারা বিভাজ্য হবে, সবসময়। দেখো এখানে দেখো, তুমি ধরো এটা 9, 2, 7, দেখো এটা 9 দ্বারা বিভাজ্য না, দেখো 9 1 কে 9, ঠিক আছে, 27, 3 নং 27, ঠিক আছে, মানে 103 দ্বারা বিভাজ্য, কারণ কি 9 আর 2 যোগ করলে কত, 11, 11 এর সাথে কত, 18 হয়, 18 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে যে সংখ্যার অঙ্কগুলো সমষ্টি কি হবে, 9 দ্বারা বিভাজ্য, সেটি 9 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কগুলি সমষ্টি কি হবে, অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি, দেখো এটা 9 দ্বারা বিভাজ্য যায় না, এটা যায় না, 18কে 9 দিয়ে ভাগ করা যায়, দেখো 18/9 কত হবে, 2 হবে, তার মানে কোনো অবশিষ্ট থাকছে না, তাই তো। তার মানে সঠিক উত্তর আমাদের হবে সি অপশন। তাহলে শর্টকাট কি, যখন কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য মানে কি, তার অঙ্কগুলির সমষ্টি কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। আর কোনো একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য মানে কি, ধরো আছে 3, x, 4, 5, 6, 3, এই ধরো সংখ্যা আছে, যদি সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে আমরা বুঝবো, কিভাবে করি, এর জোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো, তাই তো, সমষ্টি করে কি হবে, অবশ্যই তাদের সমষ্টি 0 অথবা 11 অথবা 22, মানে 11 বিভাজ্য দ্বারা হবে, এরকম মাল্টিপল হবে, এই ধরনের আমরা জিনিসগুলো দেখি। ঠিক আছে, তাহলে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমাদের আসতে হলে খুব ভালো প্রশ্ন ছিল, টিক লাগিয়ে এখানে আমাদের করতে হবে। শর্টকাট কি, 9 দ্বারা বিভাজ্য হবে অবশ্যই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী বলছে 6টি ক্রমিক জোড় সংখ্যা, 6টি ক্রমিক কি সংখ্যা, জোড় সংখ্যা, তাদের গড় কত, গড় হচ্ছে 25, তবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। কিভাবে করব, 6টি পরপর ক্রমিক সংখ্যা, ধরো এটা ধরো x, এর পরবর্তী জোড় সংখ্যা কত হবে, জোড় সংখ্যা মানে 2, দেখো জোড় সংখ্যা যখন হবে তার সঙ্গে একটা একটা পরের সংখ্যাটা কত হবে, সবসময় 2 করে বাড়বে। যেমন 4 একটা জোড় সংখ্যা, এর পরের জোড় সংখ্যা কত হবে, 6, তারপর 8, তারপর 10, এবার 12, এইভাবে। ঠিক তেমন প্রথম সংখ্যাটা যদি x হয়, তারপরে একটা x+2, তারপরে একটা x+4, তারপরে একটা x+6, তারপরে একটা x+8, ঠিক আছে, দেখো এইভাবে পরপর হবে। বলছে 6টি, 1, 2, 3, 4, 5, 6, মানে x+10, তাই তো। এটা বলেছে এদের গড় কত, এই যে সংখ্যাগুলো আছে এদের গড়, গড় মানে কি, গড় মানে কি মাঝের সংখ্যাটা, মাঝের সংখ্যাটা কত, গড় কত, গড় বলেছে 25, মানে এদের মাঝে কত থাকবে, 25 থাকবে, মানে এই জায়গাটায় কত আছে, 25 আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। গড় মানে কি, গড় মানে সবসময় মিডিলের সংখ্যা। দেখো এখানে 4, 6, 8, 10, 12 এদের মিডিল, এদের গড় কত, গড় করলে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এখানে যদি আমরা কিছু না বুঝি, দেখো যোগ করে কত হবে, দেখো 12, 22, 30, 30, 40, 30, 40, 40কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 8 হবে। দেখো পরপর সংখ্যাগুলো যে কোনো সংখ্যা হবে তাদের গড় হবে ঠিক মাঝের সংখ্যা, দেখো 1, 2, 2, ঠিক আছে। তাহলে মাঝের সংখ্যা কত, মাঝের সংখ্যাটা সবসময় কি হয়, গড় হয়। ঠিক আছে, পরপর সংখ্যাগুলো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, তাহলে এখানে দেখো পরপর যেহেতু বলছে ক্রমিক সংখ্যা, x যদি প্রথমটা হয়, তারপরে x+2, x+4, x+6, x+8, এইভাবে পরপর হবে 6টা সংখ্যা। গড় মানে কি, গড়ের মানে মাঝেরটা কত বলেছে, 25, তার মানে এখানে যে সংখ্যাটা আছে সেটা কত, 25, এদের মাঝখানে কত থাকবে, x+4 আর x+6, এদের মাঝখানে কত আছে, x+ নিশ্চয় 5, তাহলে x+5 মানে কত, 25, তাহলে x মানে কত, x মানে 25 - 5 মানে কত হবে, 20, তার মানে x সংখ্যাটা প্রথম ছোট সংখ্যাটা কত হবে, 20 হবে। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, 20 হবে। আর সবচেয়ে বড় সংখ্যা থাকবে x+10 মানে কত, 20 + 10 মানে কত হবে, 30 হবে। ঠিক আছে, তার মানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত হবে, 30, বোঝা গেল। তাহলে বলেছি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার পার্থক্য কত হবে, তাহলে 30 থেকে 20 বাদ দিলে কত হবে, 10 হবে।
ঠিক আছে, সঠিক উত্তর কত হবে? 10 হবে। এইটিকে কিন্তু আমাদের করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে শর্ট মেথড। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? বলেছে তিন ভাই ও তার পিতার বয়সের গড় 18 বছর। ঠিক আছে, 3 ভাই ও তার পিতার বয়সের গড় কত বছর? 18 বছর। 3 ভাই, ধরো 3 জন আছে, 3 ভাই ও তার পিতা, তাহলে টোটাল কজন লোক? টোটাল এখানে আমাদের 4 জন লোক। ঠিক আছে, 4 জন। এই 4 জনের গড় বয়স কত? 18 বছর। ঠিক আছে, 18 বছর। এবং বলেছে এই 3 ভাই ও প্লাস তাদের মাতা, তাহলে এখানে কজন আছে? এখানে সেই 4 জন। 4 জনের গড় কত? 16 বছর। বলেছে মায়ের বয়স যদি 34 বছর হয় তাহলে পিতার বয়স কত? ভালো করে বোঝো, এই 4 জনের গড় বয়স যদি 18 হয় তাহলে টোটাল বয়স কত? 18 গুণ 4, 4 8 কত? 72 বছর। এই 4 জনের গড় যদি 16 হয় তাহলে মোট কত? 16 গুণ 4, 4 ষোলো কত? 64 বছর। তাই তো, মানে 3 ভাই এখানে কমন, এখানেও 3 ভাই কমন। এখানে পিতা থেকে মাতা, দেখো পিতা থেকে মাতা এদের মধ্যে ডিফারেন্স কত? এই 72 থেকে, মানে পিতার বয়স মাতার বয়সের থেকে কত বছরের বড় হবে? 72 মাইনাস 64, মানে কত হবে? 9 বছর। 8 নং 72, 8 একটা 64, 8 বছর। তাই তো, 8 বছর। 8 বছর ডিফারেন্স কত হবে? 8 বছর। মানে পিতা ক বছরে বড় হবে? 8 বছর বড় হবে। কার থেকে? মায়ের চেয়ে। তাই তো, মাতার থেকে। এটুকু বুঝতে পারলাম, কারণ 3 ভাই তো কমন, দুটোর মধ্যেই আছে। কিন্তু পিতা থেকে মায়ের ডিফারেন্স কত? এই যে এক্সট্রা কত? 72 থেকে 64 কত ডিফারেন্স? 8। তাহলে 8 বছর হচ্ছে পিতা বড়। পিতা বড় সবসময় এখানে বড় দেবে, প্রথমটা যেহেতু বড়, তাই তো, তাহলে পিতা কি হবে? বড়। ঠিক আছে, পিতা বড়, মাতা কি? ছোট। কারণ দেখো পিতা যখন ছিল তখন গড় কি বৃদ্ধি পাচ্ছিল, তাই তো, বোঝা যাচ্ছে। এবার বলেছে কি, মাতার বয়স যদি 34 বছর হয় তাহলে মায়ের বয়স যদি 34 হয়, পিতা কি ওর থেকে 8 বছরের বড়, তাহলে কত হবে? 42 বছর। তাই তো, তাহলে এটা তো মাতা যদি আমাদের 34 হয় তাহলে পিতা কি হয়? পিতার বয়স 8 বছর বড়, তাহলে কত হবে? 42 হবে। তাই তো, শর্টকাট এটা একটুখানি ভালো করে বুঝতে দেবে। প্রশ্ন কিন্তু খুব সহজ, একটু জাস্ট বোঝার ব্যাপার। পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি হীরকের মূল্য তার ওজনের বর্গের সমানুপাতিক। মানে একটা হীরকের মূল্য, একটা হীরের মূল্যটা তার কি হয়? তার ওজনের বর্গের সমানুপাতিক। বর্গ মানে কি? স্কোয়ার। বর্গ মানে কি? স্কোয়ার। মানে একটা ধরো একটা হিরো আছে 10 গ্রাম, ঠিক আছে, এর মূল্য হবে 10-এর স্কোয়ার, মানে কত হবে? 100। এই হিরেটা যদি আমরা 2, 3 এইভাবে যদি ভাগ করে দিই, এটাও কিন্তু 10 আছে, কিন্তু এদের কি হবে? যখন এটা হবে তখন এদের স্কোয়ার হবে, বর্গের সমানুপাতিক, মানে কত? 25 হবে। 2 হবে, 4 হবে, 9 হবে, আর 25 হবে। 25, ঠিক আছে, এটা কত হবে? ঠিক আছে, এদের সঙ্গে যে ডিফারেন্স, এটাই আমাদের বলতে চেয়েছে, বোঝা গেল? এটাই আমাদের এখানে বলতে চেয়েছে। মানে যখন জিনিসটা হিরেটা ভেঙে দেওয়া হবে, ছোট ছোট টুকরো হবে, তখন তার কি হবে? মূল্যটা অনেক কমে যাবে। ঠিক আছে, অনেক কমে যাবে। এবার দেখো প্রশ্ন আমাদের কি বলেছে? একটা হিরে ছিল যেটা ছোট ছোট টুকরো, 4টি টুকরো ভেঙে গেছে, কত অনুপাতে? 1:2:3 অনুপাতে। 1:2:3:4, এই 4টে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে। এটা ধরো বড় হিরে ছিল, ঠিক আছে, এই বড় হিরেটা ছোট 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 টুকরো আমাদের ভেঙে গেছে। ঠিক আছে, বোঝা গেল? 4টি টুকরো 1:2:3 অনুপাতে ভেঙে গেছে, ঠিক আয়তনে। ঠিক আছে, তার ওজন ছোট ছোট ওজনে ভেঙে গেছে। ধরো এটা টোটাল, দেখো টোটাল কত ছিল? টোটাল ছিল 10। টোটাল যোগ করলে কত হচ্ছে? 4 আর 3 7 আর 3 10। টোটাল মোট ছিল কত? 10। মোট ছিল 10 একর। ধরো মোট তার ওজন ছিল কত? 10 ইউনিট বা 10 কেজি, ধরো 10 গ্রাম ধরো, ঠিক আছে, 10 গ্রাম। কিন্তু যখন ভেঙে গেছে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, এই ছোট ছোট গ্রামে ভেঙে গেছে। এবার বলেছি তার মূল্যটা হবে কি? তার বর্গের সমানুপাতিক, মানে যত বেশি থাকে। এবার কি বলেছি? যখন হিরে একটু ভেঙে যাওয়ার পরে তার এত টাকা, 70,000 টাকা কি হয়? ক্ষতি হয়। ঠিক আছে, দেখো এই যখন 10 ছিল তখন এর মূল্য কত ছিল? 10-এর স্কোয়ার। বলেছে বর্গের সমানুপাতিক, মানে 10-এর স্কোয়ার মানে কত? 100 ছিল। ঠিক আছে, এবার যখন ছোট ছোট ভেঙে যাচ্ছে তখন এর মূল্য কত হবে? 3-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, সব বর্গের সমানুপাতিক, মানে কত হবে? 1 + 4 + 9 + কত? 16। তাহলে যোগ করলে কত হচ্ছে? 16 আর 9 25, 25-এর পাশে কত? 30 হচ্ছে। তখন এর মূল্য 30 হচ্ছে। আগে মূল্য কত ছিল? যদি এটা না ভেঙে যেত সঠিকভাবে, ঠিক আছে, গোটাটা থাকতো, টোটালটা থাকতো, একটা থাকতো, তখন কত মূল্য হতো? তখন হতো 100। কিন্তু যখন ভেঙে যাচ্ছে তখন মূল্য কত হচ্ছে? 30। তাহলে এর থেকে কত কম পাচ্ছে? 100 থেকে 30 কম, মানে কত কম পাচ্ছে? 70। এই 70 মানে কত বলেছে? 70 মানে বলেছে কত? 70 মানে 70,000 টাকা কম পাচ্ছে। তাই তো, ক্ষতি হচ্ছে তার। ঠিক আছে, আগে হতো 100 টাকা মূল্য, কিন্তু এখন ভেঙে যাওয়ার জন্য তার মূল্য কত হচ্ছে? 30। তার মানে কম কত পাচ্ছে? 70। আর এই 70 মানে কত? 70,000। তাহলে বলছে আসল মূল্য, আসল মানে তাহলে কত হবে? 70 মানে যদি 70,000 হয় তাহলে একের মূল্য কত? 1,000। তাই তো, 1,000। তাহলে এই টোটাল মূল্য কত হবে? 100 মানে কত হবে? 100,000। তাই তো, এটা তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? আসল মূল্য বলেছে কত হবে? এই অপশন। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি রয়েছে?
এ বি সি ডি এইভাবে পরপর বলে দিচ্ছি, তাদের অনুপাত বলেছে কত 2:3। এবার বলছে এ বি সি ডি এর অনুপাত কত। দেখো এটা মানে কি বলতো, এ আর বি এর অনুপাত কত 2:3, বি আর সি এর অনুপাত কত 2:3, সি আর ডি এর অনুপাত কত 2:3। বোঝা গেল? এই জিনিসটা একবারে বলে দিচ্ছি। আমাদের এবার বের করতে হবে এ বি সি ডি। দেখো A/B কত, A/B কত 2:3, B/C কত, আমাদের B/C কত আছে 2:3, মানে বি এর নিচে কত হবে 2 হবে, সি এর নিচে কত হবে 3 হবে। আর C/D কত বলেছে 2:3, মানে সি এর নিচে যদি 2 হয় ডি এর নিচে কত হবে 3 হবে। তাই তো? এটা আমাদের সবাই জানে এই নিয়মটা। এবার কি এর পাশে যেগুলো থাকে সেই ফাঁকা ফাঁকাগুলো বসিয়ে দিতে হয়। এর পাশে কিছু নেই মানে 3, 3 এর পাশে 3 হবে, 3 হবে। এখানে কিছু নেই মানে 3 আছে, 3 হবে। এদিকে কত নেই 2 আছে, এদিকে কিছু নেই মানে 2, তাই তো? যেটা যার পাশে থাকে সেটা, এর পাশে 2 আছে 2, এটা আমরা সবাই জানি। এবার গুণ করতে হবে, 2 2 4, 4 2 কত হবে 8, 3 4 12, 3 3 9, 9 2 কত 18, 3 3 9, 3 9 27। তার মানে এখন অনুপাত কত হবে 8:12:18:27। বোঝা গেল? খুব কিন্তু ভালো প্রশ্ন। এই জায়গাটা আমাদের বুঝতে হবে টোটাল সমান সমান মানে কি, এই 2:3, মানে এই যে এ আর বি এর অনুপাত 2:3, বি আর সি 2:3, ঠিক আছে? এই অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে যখন টোটাল আমাদের বুঝতে, তখন কিভাবে করতে হবে, এইভাবে করতে হবে। এর পাশে যেটা থাকবে ফাঁকা সেটা বসে যায়, ঠিক আছে? এর পাশে এটা যদি ফাঁকা থাকে সেটা তার পাশে করে বসে যাবে, ঠিক আছে? সেই সংখ্যাটা তার পাশে বসে যাবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি মিশ্রণে 3 প্রকার চা আছে যাদের ওজনের অনুপাত 4:5:8। 3টে প্রকার অনুপাত ছিল 4:5 কত 8। বলেছে যদি প্রথম প্রকারের সঙ্গে 5 কেজি, দ্বিতীয় প্রকারের সঙ্গে 10 কেজি, তৃতীয় প্রকারের সঙ্গে কিছু পরিমাণে একটা চা মেশানো হয়, তবে 3 প্রকার চায়ের নতুন অনুপাত কত হবে 5:7:9। দেখো নতুন অনুপাত কত হবে 5:7 কত 9। দেখো প্রথমটা মেশাচ্ছে কত 5 কেজি, 5 কেজি। দ্বিতীয়টা মেশাচ্ছে কত 10 কেজি, ঠিক আছে? আর এটা কত মেশাচ্ছে এটা আমরা জানি না, এটা কত মেশাচ্ছে এটা আমরা জানি না, ধরে নাম এক্স। এবার ভালো করে বোঝো 4 থেকে 5 কত বাড়ছে, 4 থেকে 5 এদের কত বাড়ছে, এখানে বাড়ছে কত 1 ইউনিট বাড়ছে, 1 ইউনিট বাড়ছে। এই 5 থেকে 7 কত বাড়ছে 2 ইউনিট বাড়ছে, ঠিক আছে? এখানে 8 থেকে 9 কত বাড়ছে 1 ইউনিট বাড়ছে। দেখো এই 1 মানে 5 কেজি, এখানে 2 মানে কত বলেছে 10 কেজি। দেখো তাই তো, 1 মানে আমাদের কত, 1 মানে 5 কেজি, এখানে 2 মানে কত বাড়ছে 2 মানে 7 কেজি, এই 2 মানে কত 10 বাড়ছে, 1 মানে 5 কেজি, 2 মানে কত হচ্ছে এখানে আমাদের, এই যে 2 মানে কত কেজি, 5 থেকে 7 মানে কত 2 বাড়ছে, 2 ইউনিট মানে কত কেজি বলেছে 10 কেজি, দ্বিতীয় প্রকার 10 কেজি। তাহলে 1 মানে যদি 5 হয়, 2 মানে 10, তার মানে 1 অনুপাতে হচ্ছে, এটা নির্দিষ্ট অনুপাতে। এখানে দেখো 8 থেকে 9 কত বাড়ছে 1 বাড়ছে, তাহলে 1 এর মান কত 1 মানে 5 কেজি, তাই তো? 1 মানে 5 কেজি, 2 মানে 10, তাই তো? মানে নির্দিষ্টটা দেখো, এটা শর্টকাট একটা বলেছি। অঙ্কটা অনেক বড় কিন্তু এর মধ্যে একটু শর্টকাট ট্রিক দেখো, অনেক ক্ষেত্রে এইভাবে কিন্তু আমাদের মিলে যায়। তাহলে বোঝা গেল 4 থেকে 5 মানে 1 বাড়ছে, এখানে 5 থেকে 7 2 বাড়ছে, ঠিক আছে? এই 1 মানে 5 কেজি, 2 মানে 10 কেজি, তার মানে 1 এর মান কত 5, এটা নির্দিষ্ট অনুপাতে বাড়ছে, ঠিক আছে? তাহলে এখানে 1 বাড়বে, 8 থেকে 9 1 বাড়ছে, 1 মানে ক কেজি, তাহলে 5 কেজি। বলেছে তৃতীয় প্রকার চায়ের পরিমাণ কত বর্তমানে। বর্তমান দেখো বর্তমান অনুপাত কত, তার বর্তমান অনুপাত 9, তাহলে 1 মানে যদি 5 হয়, 1 মানে কত 5 কেজি, তাহলে 9 মানে কত হবে 9 গুণ 5, 5 নং কত হবে 45 কেজি, 45 কেজি, ঠিক আছে? 45 কেজি। পরবর্তী প্রশ্ন বলেছে আয়তকার একটা জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পায়, প্রস্থ 25% কি পায় হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল কত হবে? সেই আমরা সব জানি 100 ধরো প্রথমে ছিল, 25% বৃদ্ধি পেলে কত হবে 125/100, পরে আবার 25% হ্রাস পাচ্ছে, তাহলে কত হবে 25% যদি হ্রাস পায় কত হবে 75/100, তাই তো? এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 এটা কত 4, ওপরে কত হবে, ওপরে দেখো 375, নিচে কত 4, এটা আমরা ভাগ করলে কত পাবো 4 নং 36, 15, 3 4 12, থাকবে 3.0, 30.0 হলে কত হবে 30, মানে 4 7 কত 28, ঠিক আছে? 2 থাকবে 4 5 20, মানে 93.75%, মানে 73। আমাদের প্রথমে ছিল কত 100, এখন শেষে গিয়ে হলো কত 93.75, তাহলে কত কমলো 100 থেকে কত কমলো 25, এখানে কত 6.25, তাই তো? তার মানে শতকরা কত পার্সেন্ট 6.25% কি হবে, আমরা কি বলেছিলাম সবসময় কি মনে রাখতে হবে, দেখো এখানে 100 থেকে কমছে, তার মানে কি মাইনাস হচ্ছে, মাইনাস 6.25% কমবে। আর সবসময় প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা বৃদ্ধি একটা হ্রাস, তাহলে কার জোর বেশি হবে সবসময় মাইনাস জোর বেশি হবে, মানে হ্রাসের জোর বেশি হবে, কমবে, ঠিক আছে? বোঝা গেল? আর শর্টকাট করলে কি হবে 25 বাড়ছে, 25 আবার কমে যাচ্ছে, 25 প্লাস আবার 25 কি মাইনাস, কিছু থাকে কিছু থাকে না, মানে শূন্য। কিন্তু শূন্য তো আমাদের হবে না, তাহলে কি করব 25 গুণ 25, নিচে কত সবসময় 100, 25 25 কত 625, নিচে কত 100, এটা করলে কত হবে 6.25%, কি হবে সবসময় হ্রাস হবে, কারণ প্লাস মাইনাস সবসময় হ্রাস হয়, এটা হচ্ছে শর্টকাট, যারা বোঝেন তারা এইভাবে করবে। পরবর্তী প্রশ্ন বলেছে কোন একটা শহরের মোট জনসংখ্যা এতজন,
তাতে নারী ও পুরুষের অনুপাত এত, এই অনুপাতে আছে। এবার বলেছি যদি এদের ছেলেদের অনুপাত এত, মেয়েদের যদি এত শিক্ষিত, তাহলে মোট কত? ধরো তোমার মোট ধরো 1000 লোক আছে, একটা গ্রামে মোট কতজন আছে? 1000 লোক আছে, মোট জনসংখ্যা কত? 1000 জন। বললো 3:2 অনুপাতে কি আছে? ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ। এটা ছেলে, এটা নারী, ধরো ঠিক আছে, পুরুষ নারী 3:2 অনুপাতে। তার মানে কি হবে? এখানে আমরা শর্টকাট পাবো সবাই। তাহলে টোটাল যদি আমাদের 5 ইউনিট লোক থাকে, 5 মানে কত? এই 5-এর মান কত? 5 মানে টোটাল 1000 জন। তাহলে 1-এর মান কত? 1-এর মান কত হবে? 1000/5। কত হবে? 1000/5 করলে 200, তাই তো? তাহলে এখানে আমাদের 2-এর মান কত হবে? 2-এর মান হবে 400, 3-এর মান কত হবে? 600, তাই তো? টোটাল যদি 1000 লোক হয়, ছেলে আছে কত? পুরুষ আছে কত? 600 জন, নারী আছে কত? 400 জন, তাই তো? এবার বললো যে এর মধ্যে ধরো 24% ধরো শিক্ষিত আছে ছেলে, তাহলে 24% করবো 624%, 624%, 24/100। এবার বললো যা আছে মহিলা কত? নারী কত? 400, তাহলে এর বললো 8% শিক্ষিত, মানে কত হবে? 8/100। কাটাকুটি করলে আমরা পাবো 32 হবে, এটা ধরো কাটাকুটি করলে একটা পাবো, ঠিক আছে, এটা হবে, ঠিক আছে। এবার মোট বলেছে নারী পুরুষ শিক্ষিত লোকের সংখ্যা, শিক্ষিত লোক এখন এখানে 144 আর এখানে 32, যোগ করে আমরা পাবো। এখানে সিস্টেমটা সেই একই রকম, কিন্তু এখানে কি আছে আমাদের ক্যালকুলেশন একটু কি হবে? ক্যালকুলেশন একটু জটিল হবে। কারণ কি? এই যে বলেছে আমাদের অনুপাত কত? 43 আর 40, তাই টোটাল আমাদের কত? 83। এই 83 মানে কত? 83 মানে এটা আমাদের বের করতে হবে। 43-এর মান কত? আমরা যদি 43-এর মান পেয়ে যাই, তাহলে আমাদের ধরো একটা কিছু হবে, সেটা থেকে মোট থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা ওপর নারীটা পেয়ে যাব। এবার তাদের 24% কত শিক্ষিত, আর মেয়েদের কত? 8% শিক্ষিত। এটা বের করবো ঠিক একই রকম হবে, ঠিক আছে, এটা তোমরা করবে। এটা শুধু ক্যালকুলেশন আছে, অঙ্কটা সেম, শুধু ক্যালকুলেশন আমাদের করতে হবে। দেখো, অরুণ তার 2 বন্ধুকে 20,000 টাকা ধার দিল, দুজন বন্ধুকে। প্রথম বন্ধুকে দিয়েছে 8% হারে, 8% হারে। দ্বিতীয় কত টাকা দিয়েছে? 12,000 টাকা, ঠিক আছে। এবং বলেছে অরুণ যদি মোটের উপর কত পার্সেন্ট? তার 10% লাভ হয়। যদি 10% লাভ করতে হয়, মোট টাকা কত? 2,000 টাকা, 20,000 টাকা। এর 10% যদি লাভ হয়, তাহলে 10% মানে কত? 10% মানে সবসময় কত? 2,000 টাকা হবে। তার মোট সুদ পাবে কত? মোট সুদ পাবে, তার লাভ হবে কত? 2,000 টাকা। কোনো জিনিসের 10% মানে আমরা জানি ডান দিক থেকে 1 ঘর পর পয়েন্ট, তাহলে 20,000 টাকা 10% কত হবে? 2,000 টাকা। এবার বলেছে এই 12,000 টাকা প্রথম জনকে দিয়েছে 8% হারে, তাহলে 12,000-এর 8% যদি হয়, তাহলে কত টাকা হবে তার ইন্টারেস্ট? ইন্টারেস্ট কত হবে? কাটাকুটি করলে কত হবে? 8-12-96, তাই তো? এত টাকা 960 টাকা, ঠিক আছে। কিন্তু তার মোট লাভ করতে হবে কত? 2,000 টাকা, কিন্তু প্রথম জনের কাছ থেকে পাবে কত? 960 টাকা। তাহলে 960 টাকা যদি দেয়, তাহলে আর কোনো তাকে পেতে হবে কত? 1040 টাকা তাকে পেতে হবে। এই 1040 টাকা লাভ করবে কার কাছ থেকে? দ্বিতীয় বন্ধুর কাছ থেকে, তাই তো? দুজন বন্ধুকে ধার দিয়েছে। এবার বলেছে দ্বিতীয় বন্ধুর কাছে অবশিষ্ট টাকা দেয়। অবশিষ্ট মানে কত টাকা আছে? টোটাল ছিল তার 20,000, 12,000 টাকা চলে গেছে, তাহলে অবশিষ্ট আছে কত টাকা? অবশিষ্ট আছে 20,000-এর মধ্যে যদি 12,000 চলে যায়, তাহলে অবশিষ্ট আছে কত? 8,000 টাকা। এই 8,000 টাকা কাকে দেবে? 8,000 টাকা দেবে তার দ্বিতীয় বন্ধুকে। কত পার্সেন্ট হারে সেটা আমাদের বের করতে হবে। কারণ এবার দেখো 8,000 টাকা থেকে কত পার্সেন্ট, কত টাকা সুদ পাবে? সুদ পাবে 1,040 টাকা। তাহলে দেখো 1,040 টাকা সুদ কত টাকায়? 8,000 টাকার উপর, ঠিক আছে। ক বছর? সেই 1 বছর, 1 বছরে, তাই তো? তাহলে এখানে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। এখানে ডাইরেক্ট 8,000-এ কত টাকা সুদ পাচ্ছে? 1,040 টাকা। তাহলে 100 টাকায় কত পার্সেন্টেজ এখানে আমরা পেয়ে যাবো। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 2টো শূন্য 3টে শূন্য কেটে যাচ্ছে। এটা যদি আমরা কাটি, 8-একে 8 থাকছে 2 24, 3-8 24, মানে কত হচ্ছে? 13%। যদি এটা আমরা না করি, এইভাবে করবো, I = PTR/100, ঠিক আছে। I = PTR। I মানে কত? মোট সুদ 1,040, P মানে আসল কত? 8,000 টাকা, T মানে 1 বছর। আর এর মান বের করতে হবে, নিচে 100 কাটাকুটি করলে আমাদের সেই সেম জিনিস চলে আসবে। তাহলে ব্যাপারটা এখন বুঝতে হবে। প্রথমে 8% হয় 12,000 টাকা দিচ্ছে, তাহলে এখানে সুদ পাচ্ছে কত? 960 টাকা। মোট তার পেতে হবে 10%, 10% মানে 20,010, 20,000-এর 10% মানে 2,000 টাকা। তাহলে বাকি টাকাটা, এই যে 1,040 টাকা, এখন তাকে এক্সট্রা পেতে হবে কত টাকা? দ্বিতীয় বন্ধুর কাছ থেকে। দ্বিতীয় বন্ধুর কাছে দিয়েছে কত টাকা? টোটাল 20,000-এর মধ্যে 12,000 প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধুর কাছে দেবে কত টাকা? 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকা যদি 8,000 টাকায় কত টাকা সুদ পাবে? 1,040 টাকা। তাহলে ক পার্সেন্ট হারে? ঠিক আছে, 13% হারে, তাই তো? 13%। পরবর্তী প্রশ্ন বলেছে কি পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 4 বছরে 16 গুণ হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো একটা পার্সেন্টেজ, ঠিক আছে, আমরা জানি এই মিডিল যে গ্যাপটা, এই সময়ের ব্যবধানে, সঠিক সময়ের ব্যবধানে, সমান সময়ের ব্যবধানে কি হবে? সমানভাবে বাড়বে। মানে ধরো এখানে আমাদের যদি 100 টাকা থাকে, 1 টাকা থাকে, ধরো আমার 1 বছরে ধরো দ্বিগুণ হবে, মানে কি? ধরো 200 টাকা হবে, ঠিক আছে। আবার এখান থেকে ধরো এই একই সময়, ধরো এটা আমার একই সময় 1 বছর, কি হবে? এই 2 টাকা থাকলে ক টাকা হবে? 4 টাকা হবে, দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? ডবল হবে, ঠিক আছে। দ্বিগুণ মানে কি? ডবল হবে। একইভাবে ডবল আমার বাড়বে, একই সময় ব্যবধানে সমান ভাবে বাড়বে।
এর পরবর্তী দেখো এখানে পরবর্তীতে 1 বছর ধরো, এই 1 বছর কত হবে, এর ডবল হবে, মানে কত হবে 8 হবে। পরবর্তীতে ঠিক তার পরের বছর 1 বছর কত হবে, এর ডবল হবে, মানে 8 এর ডবল কত হবে 16 হবে। তাই দেখো প্রথম থেকে বলেছে 16 গুণ ক বছর, 4 বছর। দেখো এই 1 বছর, এই 1 বছর, এই 1 বছর, এই 1 বছর, টোটাল ক বছর, 4 বছর। ঠিক আছে, টোটাল 4 বছর। কত হচ্ছে, 1 থেকে দেখো 16 কত গুণ হচ্ছে, 16 গুণ হচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে, এবার প্রশ্ন মধ্যে বলেছে যে সুদের হার কত। ঠিক আছে, বলেছে সুদের হার কত, তাই তো। তাই দেখো ভালো করে দেখো, এই 100 টাকা ছিল, 100 টাকা থেকে কত টাকা হচ্ছে, 200 টাকা হচ্ছে। ধরো এটা ধরো 1 টাকা ছিল, এটা ধরো আমি 100 করলাম, এটা কত হলো, 200 হলো। তাহলে 100 টাকা থেকে 200 টাকা হচ্ছে, মানে 200 টাকা হচ্ছে কত, তাহলে কত বাড়ছে, 100 টাকা বাড়ছে। তাহলে 100 টাকায় 1 বছরে কত বাড়ছে, 100 টাকা বাড়ছে। তাহলে কত পার্সেন্ট সুদের হার, 100 টাকায় 1 বছর যদি 100 টাকা বাড়ে, তাহলে কত পার্সেন্ট সুদের হার, 100% সুদের হার। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, 100%। এগুলো আমরা ডেসক্রিপটিভ ক্লাসে করব। ঠিক আছে, ওখানে শর্টকাট মেথডে আমরা করব। পরবর্তী প্রশ্ন, একটি বিক্রেতা একটি দ্রব্যের উৎপাদন মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। উৎপাদন মূল্যের উপর, ধরো জিনিসটার দাম, উৎপাদন মূল্য কত টাকা, 100 টাকা উৎপাদন মূল্য। ঠিক আছে, 100 টাকা ধরো দাম, তারপর কি বলেছে 40% বাড়াচ্ছে, 40% যদি এক্সট্রা করলে পরে কত টাকা হবে, 140 টাকা। 140 টাকা কি করবে, ধার্য মূল্য। ঠিক আছে, 40% বাড়াচ্ছে, ধার্য মূল্য কত হবে, 140। ঠিক আছে, কিন্তু বিক্রি করার সময় কি করে, সে 20% ছাড় দেয়। ছাড় উপর কার উপর দেবে, ধার্য মূল্যের উপর, এমআরপির উপর ছাড় দেয়। লিখিত মূল্যের উপর, যদি আমরা সবসময় জানি কোনটা জিনিসের গায়ে যেটা লেখা থাকে সেটা এমআরপি বলে, ধার্য মূল্য, এই ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে 140 টাকার উপর যদি 20% ডিসকাউন্ট পায়, তাহলে সে বিক্রি করবে কত টাকা। ঠিক আছে, একটা জিনিস বিক্রি করবে। ঠিক আছে, দেখো 140 টাকা যদি 20% ডিসকাউন্ট দেয়, মানে 28 টাকা ডিসকাউন্ট হবে। 140 যদি 20% ডিসকাউন্ট দেয়, তাহলে বিক্রি করবে কত পার্সেন্ট, 80%। তারপর 80/100 এটা কাটাকুটি করলে কত হবে, 4টা 32 2 হাতে থেকে কত, 3, 8 কাটা 3 কত, 112 টাকা। তাই তো, 112 টাকা। তাহলে সে বিক্রি করবে কত টাকা, 112 টাকা। তাহলে দেখো জিনিসটা কেনা দাম কত, তার 100 টাকা। এটা ধরো ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 100। সে জিনিসটা বিক্রি করছে কত টাকা, বিক্রয় মূল্য কত টাকা, 112 টাকা। তাই তার লাভ হচ্ছে ক টাকা, লাভ হচ্ছে 12 টাকা, লাভ হচ্ছে 12 টাকা লাভ। তাই তো, এবার বলছে তার লাভ হয় কত, 48 টাকা। তাই এই 12 টাকা মানে ক টাকা, 12 টাকা মানে 48 টাকা। আমাদের বলছে দ্রব্যটির উৎপাদন মূল্য, মানে এই 100 মান কত, তাহলে 12 মানে যদি 48 হয়, 1 মানে কত, 48/12। আর আমাদের উৎপাদন মূল্য কত, 100 মানে কত, তাহলে কত হবে, 4 12 48, 400 টাকা। ঠিক আছে, সঠিক উত্তর কত হবে, 400 টাকা। বোঝা গেল, সবসময় কোন একটা জিনিসের উপর যখন বেশি দামে ধার্য মূল্য করবে, ক্রয় মূল্য যেটা ধরো উৎপাদন মূল্য, তার উপর যখন সে বিক্রয় করবে ছাড় দেবে, ডিসকাউন্ট দেবে। এই ছাড় সবসময় কার উপর দেয়, ছাড় সবসময় ধার্য মূল্যের উপর। এটা কিন্তু মনে থেকে জানো, এটা আমরা শর্টকাট মেথডে করতে পারি। ঠিক আছে, শর্টকাট মেথডে মানে করা যাবে। পরবর্তী প্রশ্ন বলেছে 54 টাকা প্রতি ব্যাগ চাল বিক্রয় করলে তার 10% ক্ষতি হয়। 10% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে তার কত টাকা ধরে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাই দেখো 10% ক্ষতি হয়, কত টাকা ধরে বিক্রি করে, মানে 100 টাকা যদি কেনে, ও 10% ক্ষতি হয়, মানে 90% বিক্রি করে। 100% যদি কেনে, 100 টাকা কেনে 90% বিক্রি করে, তাই তো ক্ষতি। তাই তো, তাহলে এই 90% মানে ক টাকা, 54 টাকা। এই 90% মানে ক টাকা, 54 টাকা। তাহলে 100% মানে কত, 100% মানে কত, এখানে আমরা পাবো 0 0 কাটবো, 6 নং 54, কত হচ্ছে 60 টাকা। ঠিক আছে, এবার বলছে 20% লাভ করতে, যদি 20% লাভ করতে হয়, তাহলে এর উপর কত পার্সেন্ট লাভ করবে, 20% মানে 120 বিক্রি করবে 100 টাকা যদি কেনে। ও জিনিসটা 100 টাকায় কিনলে 120 টাকা বিক্রি করবে 100 টাকায় কিনলে। তাহলে এখানে আমরা কাটাকুটি করলে কত হবে, 6 12 72 টাকা, মানে কত টাকা হবে, 72 টাকা তাকে বিক্রয় করতে হবে। ঠিক আছে, একটা লাইনে হয়ে যায়, আমরা দুটো লাইনে করলাম। তাই দেখো 90% মানে ক টাকা, 54 টাকা, কারণ ক্ষতি হচ্ছে। 100 টাকা যদি কেনে 90% বিক্রি করবে, কারণ 90 টাকা বিক্রি করবে, 10% ক্ষতি। তাই 90 মানে যদি 54 হয়, তাহলে 100 মানে কত, 60 টাকা হলো। 60 টাকা কি হচ্ছে, তার অরিজিনাল দাম। ঠিক আছে, এবার হচ্ছে 20% লাভ করবে, 20% লাভ করতে কি করবে, 120 হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে 3 জন পুরুষ 4 জন বালক কোনো কাজ 12 দিনে করে, ওই একই কাজ 3 জন পুরুষ এবং 4 জন পুরুষ 3 জন বালক 10 দিনে করতে পারে, তাই 2 জন বালক ওই কাজ কত হবে। আমরা এই ধরনের প্রশ্ন আমরা টাইম ওয়ার্কে, সময় কার্যে খুব গুরুত্বপূর্ণভাবে করেছি। কিভাবে করতে হবে, দেখো 3 জন পুরুষ মানে এম, 4 জন বালক মানে বয়, কদিনে করে, 12 দিনে করে। এই সেম কাজটা 4 জন পুরুষ প্লাস 3 জন বয় কদিনে করবে, 10 দিনে করবে, তাই তো, এই সেম কাজ। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হয়। m1 d1 = m2 d2, তাই তো। এটা হচ্ছে আমাদের লোক, এটা কি d1, এটা m2 পরবর্তী লোক, তাই তো। এটা হচ্ছে, এটা কি, এটা m2, এটা হচ্ছে d2, এটা কি m1, এটা কি d1, সেই একই জিনিস, সূত্র একই, তাই তো। তাহলে এখানে দেখো এই 10 আর 6 আছে, এটা আমরা সহজে কাটতে পারবো। 6 দুগুণে 12, 5 দুগুণে কি 10। এবার গুণ করো, 3 ছক 18m প্লাস 4 ছক 24b, 4 5 20m প্লাস 3 5 15b। এবার বয়গুলো একদিকে, ম্যানগুলো একদিকে নিয়ে যেতে, তাই তো।
এই এম গুলো একদিকে, বয় গুলো একদিকে নিয়ে যেতে হবে। এখানে কাটাকুটি একদিকে আমরা নিয়ে যাবো, এমটা দেখো এই পাশে নিয়ে যাই, কোনো অসুবিধা নেই, বা এদিকেও আনতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো 24m, এই 24b আছে, 24b মাইনাস 15b, এই 15b প্লাস আছে, এপাশে গেলে মাইনাস হবে। এখানে যে 20m, এ পাশে মাইনাস 18m, এটা করলে কত হবে 15 9b, এটা কত হবে 2m। ঠিক আছে, তাহলে দেখো এবার b আর m এর মধ্যে অনুপাত আমরা করব। ঠিক আছে, তাহলে এবার কি হবে, b বাই m সমান সমান কত হবে 2/9, মানে কত হবে, বয় যদি দুটো কাজ করে, m কটা কাজ করবে 9টা, তাই তো। মানে লোক যদি, আমাদের লোক, পুরুষ লোক যদি 9টা কাজ করে, তাহলে এটা আমাদের বয় বালক কটা করবে, দুটো কাজ, তাই তো। এদের অনুপাত আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে অনুপাতটা আমরা এখানে বসাবো, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে m মানে কত, m মানে 9, তাহলে 3 গুণ 9 প্লাস বয় মানে কত, বয় মানে 2, 4 গুণ 2। ঠিক আছে, এই কাজটা কদিনে করছিল, 12 দিনে, তাই তো, 12 দিন। তাহলে 3 নং 27 প্লাস 8, 27 আর 8 কত হবে 35, 35 গুণ 12, মানে টোটাল কাজটা কত হবে 35 গুণ কত 12, টোটাল কাজ। এই কাজটা কি করছে, এই কাজটা দুজন পুরুষ আর 3 জন বালক। দুজন পুরুষ মানে কত, 9 দুগুণে 18টা কাজ, আর 3 জন বালক মানে 3 দুগুণে 6, 6টি কাজ। তাহলে 18 আর 6 টোটাল কাজ কত, 24টা কাজ। তাহলে 24টা কাজ তারা একদিনে করে। তাহলে টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে, এটাতে ভাগ করলে কত হবে 35/2, মানে কত 35/2 মানে 17.5 দিন। ঠিক আছে, এগুলো কিন্তু ডেসক্রিপটিভ আমাদের আগে জানতে হবে। এই ক্লাসটি অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এনটিপিসির পরীক্ষা, রেলের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এটা আমাদের ডেসক্রিপটিভ অপশন টেস্ট করে করতে হবে। ঠিক আছে, নতুন ধরনের একটা অঙ্ক, এগুলো আমরা পরবর্তী ক্লাসে করবো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 280 মিটার লম্বা একটি ট্রেন, ঠিক আছে, 60 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং 220 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আমরা কি জানি, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, এই একটা ট্রেন গাড়ি যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন কি হবে, তখন দুটো যোগ হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই তো সবসময়। তাই ট্রেনের দৈর্ঘ্য কত 280, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 220, তাহলে টোটাল কত 500 মিটার। এই 500 মিটার দূরত্ব অতিক্রম করবে কত কিমি বেগে, 60 কিমি পার ঘন্টা বেগে। আমাদের প্রশ্ন কি বলেছে, সেকেন্ডে, তাহলে এটা কিলোমিটার পার ঘন্টা আছে, এটা কি করবো সবসময় কিলোমিটার পার ঘন্টা আছে। আমাদের প্রশ্ন হচ্ছে সেকেন্ড, এটা কি করবো সেকেন্ডে আনতে হবে। তাহলে সেকেন্ড আনতে হলে কি করতে হবে, মিটার পার সেকেন্ড আনতে হলে 5/18 দিয়ে গুণ। ঠিক আছে, তাই তো, 5/18 দিয়ে গুণ। এটা করলে কত হবে 6 10 3 6 18, 50/3, 50/3 মিটার পার সেকেন্ড, তাই তো। তাই টোটাল ডিস্টেন্স কত, টোটাল দূরত্ব কত 500 মিটার। এবার ওর গতিবেগ কত 50/3, 50/3, তাহলে 500/50/3, এটা উল্টে যাবে, তাই তো। 3/50 কাটাকুটি করলে কত হবে, এটা 10 হবে, 3 10 কত 30, কত সময় লাগবে 30 সেকেন্ড, তাই তো, 30 সেকেন্ড। এই ধরনের ম্যাথ কিন্তু খুব সহজ। দুই একটা ম্যাথ আমাদের থাকবে একটু পরীক্ষায় কঠিন, কিন্তু কিছু কিছু ম্যাথ থাকবে খুব সহজ, সেগুলো আমাদেরকে সময় বাঁচাতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ 15, নৌকা মানে কি এক্স কত 15 কিমি পার ঘন্টা। বলেছে অনুকূলে 30 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসে, 30 কিলোমিটার ফিরে আসে। মানে এটা ধরো অনুকূলে যাচ্ছে 30 কিলোমিটার, আবার এই একই দূরত্ব কি হচ্ছে ফিরে আসছে, 30 কিলোমিটার ফিরে আসছে। টোটাল সময় লাগছে কত 4.5 ঘন্টা, 4 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এবার বলছে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ কত, এক্স মানে বলে দিয়েছে এত, ওয়াই কত, ওয়াই আমরা জানি না। ঠিক আছে, একটুখানি ভালো করে বোঝো, এই ধরনের প্রশ্ন যদি থাকে, কিছু কিছু প্রশ্ন আমাদের অপশন টেস্ট করতে হবে। একটু ভালো করে যদি আমরা অপশন টেস্ট করে বুঝতে পারবো। দেখো 15, ওয়াই যদি আমরা 5 ধরি, ওয়াই মান যদি আমরা 5 ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই যখন অনুকূল হবে তখন গতিবেগ কত হবে, এক্স প্লাস ওয়াই মানে কত হবে 15 প্লাস 5 মানে কত হবে 20 কিমি পার ঘন্টা যদি গতিবেগ হয়, এই টোটাল 30 কিলোমিটার যদি কত সময় লাগবে, 1.5 ঘন্টা সময় লাগবে, 1.5 ঘন্টা। যখন এক্স মাইনাস ওয়াই প্রতিকূল হবে তখন কি হবে 20, তখন কি হবে 15 মাইনাস 5, মানে এক্স মাইনাস ওয়াই মানে কি 15 মাইনাস 5 মানে কত 10 কিমি পার ঘন্টা। এই 30 কিমি তখন যেতে কত সময় লাগবে, 30/10 মানে কত 3 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আর এই যখন 30 কিলোমিটার ও 20 করে গতিবেগ, তখন সময় লাগছে কত 1.5, 1.5 ঘন্টা। এখন লাগছে কত, এখন এই 30 কিলোমিটার যাচ্ছে কত 10 কিমি বেগে, তাহলে সময় লাগছে কত 3 ঘন্টা। তাহলে টোটাল দেখো 4.5 ঘন্টা লাগছে, তাই তো। তাহলে সঠিক উত্তর হবে বি অপশন। দেখো এগুলো অপশন টেস্ট করতে হবে, তুমি কিভাবে করবে বারবার প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে কোন অপশনটা নিতে হবে। পরবর্তী প্রশ্ন, এটা ট্রাপিজমের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা বলেছে 6 সেন্টিমিটার। উচ্চতা কত 6 সেন্টিমিটার। ট্রাপিজমের একটি বাহুর দৈর্ঘ্য যদি 23 হয়, তাহলে একটা বাহু কত হবে। ট্রাপিজম আমরা জানি, এই ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, মানে এই সমান্তরাল বাহু মানে এই বাহুটা এটার সঙ্গে এটা সমান্তরাল। ঠিক আছে, এটা এক্স ধরো, এটা ধরো ওয়াই, মানে সমান্তরাল বাহু দুটির সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কি বলেছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য সমষ্টি ইন্টু কি হবে
ইন্টু উচ্চতা, এটা সমান সমান কত বলেছে 162। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য একটা কত, একটা ধরো 23, এটা ধরো 23 বলেছে, বা এটা ধরো 23। ঠিক আছে, এটা ধরো 23 আছে, ওয়াই এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, ট্রাপিজম আমরা বুঝি এইরকম। ঠিক আছে জিনিসটা, ঠিক আছে, তার মানে এই যে দুটো বাহু বলে দেবে, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমষ্টি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত 23, আর একটা জানা নেই, ধরে নাও ওয়াই বা এক্স ধরে নিতে পারো, ইন্টু উচ্চতা, উচ্চতা কত বলেছে, উচ্চতা হচ্ছে 6 সমান সমান কত 162। তাহলে 23 প্লাস ওয়াই সমান সমান কত হবে 162। দেখো 162 এ পাশে এটা ভাগ, ও পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে। এখানেও দেখো গুণ ছিল, গুণ 6, এই যে গুণ উচ্চতা, এ পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাই তো ভাগ হয়ে যাবে। এখানে ছিল হাফ, ও পাশে গেলে 2 হবে, 2/1। ঠিক আছে, নিচে 1 হবে, মানে উপরে 2 নিচে 1। এখানে ছিল গুণ, এ পাশে গেলে কি হবে ভাগ হবে। এটা কাটাকুটি করলে কত হবে 3 হবে, 3 দিয়ে কাটলে কত হবে 3 × 5 = 15, 1 12 3 4 12, মানে কত হচ্ছে 54। কাটাকুটিটা আমাদের নিজে নিজে করতে হবে। তাহলে 23 প্লাস ওয়াই সমান সমান কত 54। তাহলে ওয়াই সমান সমান কত হবে 54 মাইনাস 23, তাহলে এটা কত হবে 31 সেন্টিমিটার। ভালো করে বোঝো, হাফ ইন্টু, এই সূত্রটা শুধু মনে রাখতে হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি, এই যে সমান্তরাল বাহু দুটো, এই দুটো সমান্তরাল বাহু। ঠিক আছে, এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহু দুটি সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে একটা বাহু বলেছে কত 23, তাহলে আরেকটা ধরে নাও কিছু একটা হবে ওয়াই। উচ্চতা কত 6 বলে দিয়েছে, সমান সমান কত ক্ষেত্রফল 162 বলা আছে। ঠিক আছে 100। তাই এই আমরা করলাম, কত পেলাম এখানে কাটাকুটি করে, দেখো এই পাশে গুণ ছিল 6, নিচে ভাগ হলো, এই পাশে নিচে 1/2 ছিল, পাশে গেলে 2/1 হবে। তাহলে এখানে কাটাকুটি করে আমাদের কত হলো 54, তাই তো 54 হলো। তাহলে দেখো 23 প্লাস ওয়াই সমান সমান কত 54, মানে এই দুটো বাহুর সমষ্টি কত 54। তাহলে একটা মান যদি 23 হয়, তাহলে আরেকটা মান কত হবে 31 হবে, তাই তো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। দেখো একটা বর্গক্ষেত্র আছে, এই ধরো বর্গক্ষেত্র। ঠিক আছে, এই বর্গক্ষেত্রে বলেছে দুটি কর্ণ আছে, এই দুটি কর্ণ। ঠিক আছে, এই কর্ণ দুটো ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর, যে কোনো বাহু ধরো যে কোনো একটা বাহুর উপর ওই যে অঙ্কিত লম্ব, মানে এই লম্ব, এটা ধরো ও, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ধরো ই। ঠিক আছে, এই লম্বটা দৈর্ঘ্য কত 2√2 সেমি। ঠিক আছে, তাই বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, এই কর্ণ দুটো দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, এবং প্রতিটি কর্ণ কি হবে বর্গক্ষেত্রের সমান, তাই প্রতিটি বাহু সমান এবং কর্ণগুলো কি সমান। এবার ভালো করে বোঝো, এখানে এটা যদি 2√2 হয়, একটুখানি যদি আমরা ভালো করে যদি একটু দেখি, ঠিক আছে, এই জিনিসটা, এই যে এই বাহুটা, কিন্তু এই বাহুটা কি হবে সেম হবে, এই বাহুটা এই বাহুটা সেম হবে। এটা 2√2 হলে পরে এটাও 2√2 হবে, এটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, মানে আমাদের সেই পিথাগোরাস উপপাদ্য, এটা 90 ডিগ্রি, এটা 2√2, এটাও 2√2। আমাদের এটা এই মানটা বের করতে হবে, এ ও, এটা ও এ ধরো। ঠিক আছে, এটা ধরো বি। বুঝতে পেরেছো, তার মানে এই এটা মানে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মান বের করতে, অতিভুজ মানে কি, অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 2√2 স্কোয়ার প্লাস 2√2 স্কোয়ার। তাই 2√2 স্কোয়ার, এটা স্কোয়ার করলে কত হবে 2√2 স্কোয়ার যদি করি, এই √2 কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি আসবে 2 আসবে, মানে √2 গুণ √2 গুণ করলে কি হবে, দুটো জিনিস গুণ করলে একটা 2 হয়। ঠিক আছে, এই ব্যাপারটা। তাহলে এখানে কত হবে 2 প্লাস এখানে কত হবে 2 এখানে। ঠিক আছে, 2 এর স্কোয়ার করলে এখানে 4 হবে। ঠিক আছে, এখানে 4, 2 এর স্কোয়ার মানে 4, আর √2 স্কোয়ার করলে শুধু 2, তাহলে 4 2 কত হবে 8, প্লাস এটাও একই হবে 8 হবে। ঠিক আছে, তাহলে 8 8 কত হলো 16, অতিভুজ স্কোয়ার মানে 16, তাহলে অতিভুজ মানে কত হবে, অতিভুজ মানে কত হবে √16, √16 মানে কত 4 সেন্টিমিটার, √16 মানে কত 4 সেন্টিমিটার। ভালো করে বুঝো, তার মানে এই এ ওটা কত হবে, এ ওটা 4 সেন্টিমিটার, তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটা দুটো সমান, তাহলে এটা কত হবে 4, তাহলে টোটাল কত হবে 8, তাহলে টোটাল 8, মানে এটাও এই দুটো কর্ণ 8 8 করে হবে। বোঝা গেল, এটা আমাদের ত্রিকোণমিতির একটা অঙ্ক, এটা এনটিপিসি রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের ব্যাঙ্গলের পরীক্ষাতেও থাকতে পারে। ঠিক আছে, এগুলো আমরা ডেসক্রিপটিভ ক্লাস করবো, এখানে করে তোমরা বুঝতে পারবে না। পরবর্তী প্রশ্ন, আর একটা কি বলেছে দেখো, যে সমস্ত মেয়েদের উচ্চতা 150 সেমির উপরে তাদের সংখ্যা কত। এই জিনিসটা একটু বুঝতে হবে, এরকম ভাবে ছক করে আমাদের দিয়েছে, 140 সেন্টিমিটার কম 4 জন, 145 কম কতজন 11 জন, মানে বোঝো এই 11 জন মানে কি 4 এর সাথে কিছু একটা কতজন যোগ হয়েছে 7 জন। ঠিক আছে, 11 জন মানে কি 11 জনের মধ্যে কি আছে 140 আছে, 145ও আছে। ঠিক আছে, টোটাল কতজন, টোটাল আমাদের 51 জন। প্রশ্ন বলেছে 150 সেমির উপরে মানে বেশি। এই দেখো এই পর্যন্ত, এই 29 পর্যন্ত কত ছিল লেস দ্যান মানে কম। এই 29 জন কত আছে, 29 জন কি আছে 150-এর কম 29 জন। ঠিক আছে, 150-এর কম কতজন 29 জন। টোটাল আমাদের কত, মোট আমাদের কতজন মোট আছে
51 জন, মোট আমাদের 51 জন। তাহলে 51 জনের মধ্যে 29 জন চলে যায়, তাহলে আমাদের পড়ে আছে কতজন? 22 জন। এই 22 জন কি আছে? 22 জন আমাদের বলেছে 150 সেন্টিমিটারে বেশি, ঠিক আছে? তাহলে 150 বেশি কত হবে? 22 জন হবে, ঠিক আছে?